নির্বাচন হওয়ার আগে সিপিএম কিন্তু একটা বড় জয় ভোটারদের পক্ষে ছিনিয়ে আনতে পেরেছে। ইলেকশন কমিশন সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ। এবার কি বামেরা শূন্য পরিচিতি এটা মুছে ফেলতে পারবে? সরকারের নিয়ামক শক্তি হিসেবে বামফ্রন্ট দল হিসেবে এবং গোষ্ঠী হিসেবে বিধানসভায় হাজির থাকবে। এবারের ভোটে তাদেরকে কিন্তু দেখা গেল না প্রার্থী হিসেবে। এটা তো একটা পার্টির ভেতরেও একটা কি অন্তর্দ্বন্দ্ব চলছে কোনো কিছু? এখানে দাঁড়িয়ে কিছু ক্যান্ডিডেট হিসেবে কর্মীরা কাজ করবে, আর কিছু হচ্ছে পার্টি হিসেবে কাজ করবে। সমাজকে পরিবর্তন করার সংগ্রাম যেটা রয়েছে, সেই সংগ্রামের মধ্যে যারা যারা যুক্ত আছেন তারা একেবারে নির্দিষ্টভাবে নিবিড়ভাবে যুক্ত আছে। পার্টি একজন কমরেডকে তৈরি করার ক্ষেত্রে প্রচুর ঘাম ঝরায়, এবং একটা কমরেড চলে যাওয়া হচ্ছে পার্টির কাছে একেবারে বেদনা এবং দুঃখের বিষয়। কমরেড সহজভাবে তৈরি হয় না, আর কমরেডকে সহজভাবে আমরা ছাড়িও না। চাকরির লড়াই সংগ্রাম, নির্বাচনী সংগ্রামের মধ্যে একটা অন্যতম দাবি থাকবে, যেটা কিন্তু বামফ্রন্ট এবং বামফ্রন্টের ইস্তিহারে স্পষ্টভাবে লেখা আছে। কতকগুলো আসন 2026-এর বিধানসভা নির্বাচনে বামেরা পাবে? যতটুকু আসন পশ্চিমবাংলার মানুষ নতুন সরকার গঠন করার জন্যে দেবে, ততটা আসন হচ্ছে বামফ্রন্ট পাবে। বঙ্গজুড়ে ভোটের আবহ। ইতিমধ্যে প্রার্থীরা প্রচার শুরু করে দিয়েছেন, প্রচার তুঙ্গে চলছে। পাশাপাশি দু দফায় এবার ভোট, এবং 23শে এপ্রিল ও 29শে এপ্রিল। এই ভোট আবহে আমরা এমন একজন ব্যক্তিকে পেয়েছি, তিনি একদিকে যেমন চিকিৎসক, তেমনি অন্যদিকে দক্ষ রাজনীতিবিদ। আমার সঙ্গে আছেন ডক্টর ফুয়াদ হালিম, সিপিআইএম নেতাও তিনি। ফুয়াদা, আর+ নিউজে আপনাকে স্বাগত। ধন্যবাদ, নমস্কার। এবারের ভোটটা নিয়ে কি বলবেন? তার কারণ একদিকে এসআইআর, অন্যদিকে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন বেশ কড়া। তারা মানে এবার যে যত কেন্দ্রীয় বাহিনী হয়ে এসেছে, অতীতে কিন্তু এত কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি। তো কি বলবেন? মানে স্পষ্ট কথা, ইলেকশন কমিশন এই নির্বাচনকে সংগঠিত করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। ভোট মানে ভোটার। এই প্রথম পশ্চিমবাংলায় আমরা দেখব যে বৈধ ভোটার তারা কিন্তু ভোট দিতে পারবে না। এই বিশেষ পরিস্থিতি এসআইআরের মাধ্যমে যেটা তৈরি হয়েছে, সেখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত মুস্তারি বানু যে কেসটা করেছে সুপ্রিম কোর্টে, উনি কিন্তু অনেকটাই হচ্ছে সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে আনতে পেরেছেন। সুপ্রিম কোর্টের মাধ্যমে যে শেষ অর্ডার বেরিয়েছে যে 23 তারিখে যে নির্বাচন সংগঠিত হবে, 21 তারিখ অবধি যাদেরকে কোর্ট বৈধ ঘোষণা করবে, ট্রাইব্যুনাল যাদেরকে বৈধ ঘোষণা করবে, তারা ভোট দিতে পারবেন। এবং 29 তারিখে যে ভোটটা আছে, 27 তারিখ অবধি যারা বৈধ তারা ভোট দিতে পারবে। এটা একটা জয়, এবং নির্বাচন হওয়ার আগে সিপিএম কিন্তু একটা বড় জয় ভোটারদের পক্ষে ছিনিয়ে আনতে পেরেছে। ইলেকশন কমিশন সেই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ব্যর্থ। এবার কি বামেরা শূন্য পরিচিতি এটা মুছে ফেলতে পারবে? এটা তো শুধুমাত্র একজন সিপিআইএম সঙ্গে যুক্ত কর্মী হিসেবে আমি উত্তর দেব না। গোটা পশ্চিমবাংলার মানুষ, সাধারণ মানুষ, ছোট ছোট ছেলে মেয়ে যারা পশ্চিমবাংলায় আছে, তারা যেমন একদিকে হচ্ছে তৃণমূলকে দুর্নীতিবাজ হিসেবে চেনে, তারা বিজেপিকে হচ্ছে দাঙ্গাবাজ হিসেবে চেনে, তারা কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে যে এইবার কিন্তু বিধানসভায় বামের উপস্থিতি থাকবে, ভালোভাবে থাকবে। কতকগুলো আসন আপনারা আশা করছেন? এটা হচ্ছে পশ্চিমবাংলার মানুষ বলছে যে পশ্চিমবাংলার হাল ফেরানোর জন্যে বামকে শক্তিশালী করে হচ্ছে সরকার গঠন করার মতন সংখ্যা হচ্ছে মানুষ তৈরি করবে। তাতে পশ্চিমবাংলার ভবিষ্যৎ রক্ষা করার জন্যে এর ছাড়া কোনো বিকল্প নেই এই মুহূর্তে। অর্থাৎ বামেরা এবার তাদের খাতা খুলবে, এবং ভালোভাবেই খাতা খুলবে। ভালোভাবে খাতা খুলবে এবং সরকার গঠন করার মতন একটা জায়গায় থাকবে। সরকারের নিয়ামক শক্তি হিসেবে বামফ্রন্ট দল হিসেবে এবং গোষ্ঠী হিসেবে বিধানসভায় হাজির থাকবে। প্রায় শেষের পথে বলা যেতে পারে ভোট প্রচার। 23 তারিখ হচ্ছে প্রথম দফা নির্বাচন, কিন্তু আপনাকে আমরা অতীতে দেখেছি যে খুব বেশি করে আপনি ইনভলভ ছিলেন, কিন্তু এবার আপনি একটু বাইরেই থাকলেন বেশিরভাগ দিন। কেন?
না, আমি তো নির্বাচন প্রক্রিয়ার মধ্যে থেকে সারা জীবন থেকেছি এবং সেই 89 সাল থেকে যুক্ত আছি। আমি একটা বিশেষ পারিবারিক কারণের জন্য আমাকে বাইরে যেতে হয়েছে এবং আমি ফিরে এসে কিন্তু আবার নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যুক্ত হয়ে গেছি এবং যাওয়ার আগেও কিন্তু নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যা যা করণীয় আছে পার্টিগতভাবে আমি অংশগ্রহণ করেছি। আমরা দেখেছিলাম অতীতে যে আপনি ভোটে দাঁড়িয়েছিলেন 2019 সালে লোকসভা ভোটে ডায়মন্ড হারবার কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছিলেন অভিষেক ব্যানার্জির বিপরীতে। পাশাপাশি 2021 সালে যদি আমরা দেখি তো আপনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন, কিন্তু এবার কেন আপনি কোনো প্রার্থী হলেন না? এটা কি আপনার ব্যক্তিগত না পার্টির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? না, এটা তো স্পষ্ট কথা যে পার্টির ক্যান্ডিডেট কে হবে পার্টি ঠিক করবে এবং পার্টি এই মুহূর্তে যাদেরকে ক্যান্ডিডেট করেছে তাদের পক্ষে দাঁড়িয়ে যা যা কাজ করার আছে সেই কাজের সঙ্গে আমি এবং আমার পরিবার সহ সবাই যুক্ত আছি। স্পষ্টভাবে মনে রাখতে হবে যে নির্বাচনী সংগ্রামের মধ্যে পার্টি মেম্বার হিসেবে মানুষ আইদার ক্যান্ডিডেট অথবা কর্মী হিসেবে কাজ করে। ক্যান্ডিডেট হওয়াটাও কিন্তু একটা কর্মীর কাজ, সেইভাবে আমরা নির্বাচনকে দেখি এবং যেটা বললাম 89 সাল থেকে একেবারে কর্মী হিসেবে নির্বাচনে কাজ করছি। মাঝে মধ্যে পার্টি আমাকে ক্যান্ডিডেট হিসেবে দায়িত্ব দিয়েছে, সেখানে ক্যান্ডিডেট কর্মী হিসেবে কাজ করেছি। আবার কিন্তু অন্যান্য ক্যান্ডিডেটদের হয়ে আমরা কর্মী হিসেবে কাজ করব এবং জোর লড়াইয়ের সঙ্গে আমরা যুক্ত আছি এবং এই কাজ প্রতি মুহূর্তের কাজ, সেই কাজটাকে সম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করণীয় আছে সেই করণীয় কাজগুলো আমি এবং আমার স্ত্রী সায়রা এবং আমার গোটা পরিবার দীর্ঘদিন ধরে করে যাচ্ছে। এবারও কিন্তু তাই হবে। মানে প্রপোজালে কি আসেনি এবার পার্টির তরফ থেকে যে দাঁড়াতে হবে, না আগে থেকেই যা বুঝতে পেরেছিলেন যে না এবার প্রপোজাল আসবে না, তার জন্য আপনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে না আমি এবার দাঁড়াবো না? না, আমাদের পার্টিতে কিন্তু প্রপোজালও আসে না, আমাদের পার্টিতে কিন্তু ইচ্ছাও প্রকাশ করার জায়গা নেই। আমাদের পার্টিতে হচ্ছে যেই দিন নির্বাচনী তালিকা বেরোয় সমস্ত সদস্যরা কিন্তু সেভাবে জানে কে কে ক্যান্ডিডেট হয়েছে কে ক্যান্ডিডেট হয়নি। ফলে যেই দিন তালিকা ঘোষিত হয়েছে সেই দিন আমি জানতে পেরেছি যে কর্মী হিসেবে আমাকে বিভিন্ন ক্যান্ডিডেটের হয়ে কাজ করতে হবে এবং শুধু তাই নয়, বিশেষ করে হচ্ছে স্বাস্থ্যের যে বেহাল দশা রয়েছে গোটা পশ্চিমবাংলায়, সেখানে দাঁড়িয়ে যা যা নতুন বামফ্রন্ট করবে এবং যা যা হচ্ছে ঘটেছে ইতিমধ্যে তার যে সামগ্রিক দৃষ্টিভঙ্গি, সেখানে যে ভূমিকা পালন করার আছে সেই ভূমিকাটা আমাকে পালন করতে হবে। এবার দেখা গেল যে দলের অনেক কিছু পরিবর্তন হলো, মানে প্রতিকূল তাকে দেখলাম যে দল ত্যাগ করলো এবং সে অভিমানের সুর তার মুখের মধ্যে দেখা গেল। পাশাপাশি আমরা প্রার্থী হতে দেখলাম না সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষকে প্রার্থী হতে দেখলাম না। তো এক্ষেত্রে কি এটার প্রভাব একটা ভোটে পড়তে পারে? তার কারণ তারা গত ভোটে বেশ ভালোভাবে প্রচার করেছিল, মানুষের কাছে গেছিল, ইয়াং জেনারেশন ছিল। তো সেক্ষেত্রে এবারের ভোটে তাদেরকে কিন্তু দেখা গেল না প্রার্থী হিসেবে। এটা তো একটা পার্টির ভেতরেও একটা কি অন্তর্দ্বন্দ্ব চলছে কোনো কিছু? সমাজকে পরিবর্তন করার সংগ্রাম যেটা রয়েছে সেই সংগ্রামের মধ্যে যারা যারা যুক্ত আছেন তারা একেবারে নির্দিষ্টভাবে নিবিড়ভাবে যুক্ত আছে। এই সংগ্রামের মধ্যে ভারতবর্ষের প্রেক্ষাপটে বিশেষ করে মাঝে মধ্যে নির্বাচনের বিষয়টা আসে এবং এই নির্বাচনের বিষয়ের সঙ্গে সমাজ পরিবর্তনের যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনকে মিলিয়ে দেখতে হবে। এখানে দাঁড়িয়ে কিছু ক্যান্ডিডেট হিসেবে কর্মীরা কাজ করবে আর কিছু হচ্ছে পার্টি হিসেবে কাজ করবে। আমরা স্পষ্টভাবে যে দায়িত্ব দিয়েছি শতরূপ এবং সৃজনকে, সেটা হচ্ছে পার্টিগতভাবে যা কাজটা আছে সেটাকে সম্পূর্ণ করবে। শতরূপ এবং সৃজন এবং অন্যান্য যে কমরেডরা আছে, যেমন কমরেড সেলিম, উনি নির্বাচনে দাঁড়াচ্ছেন না, তাদেরকে হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে পশ্চিমবাংলা প্রত্যেকটা প্রান্তে ঘুরে তাদেরকে সেই দায়িত্বটা পালন করতে হবে এবং সেই দায়িত্বটা দেওয়া হয়েছে এবং সেই দায়িত্বটা নিষ্ঠার সঙ্গে তারা পূরণ করছে। পাশাপাশি কিছু কমরেড আমাদেরকে ছেড়ে দিয়ে গেছে, তাদেরকে আমরা শুভেচ্ছা দিচ্ছি, আমাদের ভালোবাসা রয়েছে। তারা মনে করেছে যে বামফ্রন্টের মধ্যে অথবা সিপিআইএমের মধ্যে থেকে ওদের লড়াই সংগ্রাম করার হচ্ছে সুযোগটা সংকুচিত হচ্ছে, তারা সেই লড়াই সংগ্রামটা অন্যান্য দলের মধ্যে গিয়ে করতে পারবে, তারা সেই ভাবনা চিন্তার সঙ্গে গেছে। আমরা মনে করি যে আমাদের দৃষ্টিভঙ্গি যারা পোষণ করতে পারছে না তারা চলে যাওয়াই ভালো। প্রতিকূল সেই সিদ্ধান্তটা নিয়েছে, সেই সিদ্ধান্ত নিয়ে সে তৃণমূলে গেছে, সে তৃণমূলের বিরুদ্ধে
দুর্নীতির বিরুদ্ধে তৃণমূলে ঢুকে কি করবে না করবে তার সিদ্ধান্ত রয়েছে, আমাদের শুভেচ্ছার সঙ্গে রইল। একটা প্রতিকূলের মুখে শোনা গেছিল মোহাম্মদ সেলিম নিয়ে একটা ক্ষোভ, তো এটা কি পার্টির একটা অন্তরের একটা অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে? মানে সেলিমের সঙ্গে তার একটা বোঝাপড়ার একটা মানে বিষয় দেখা গেছে, যেখানে সে কথা বলতে চেয়েছে, সেলিমের সঙ্গে কথা হয়নি মোহাম্মদ সেলিমের সঙ্গে। তো এই নিয়ে একটা পার্টির মধ্যে একটা গোলযোগ গণ্ডগোল, এবং তাতে দেখা গেল একটা কমরেড সে চলে গেল অন্য দলে। তো পার্টি তাকে ফিরিয়ে আনার কিছু পরিকল্পনা নিল না? পার্টি একজন কমরেডকে তৈরি করার ক্ষেত্রে প্রচুর ঘাম ঝরায়, এবং একটা কমরেড চলে যাওয়া হচ্ছে পার্টির কাছে একেবারে বেদনা এবং দুঃখের বিষয়। কমরেড সহজভাবে তৈরি হয় না, আর কমরেডকে সহজভাবে আমরা ছাড়িও না। এই দুটো প্রক্রিয়ার মধ্যে থেকে পার্টিগতভাবে যা করণীয়, প্রতিকূল বাদ দিয়ে বাকিরা হচ্ছে পার্টিকে ছেড়েছে, তাদের সঙ্গেও কিন্তু একই প্রক্রিয়াগুলো আমরা অবলম্বন করি। সেই ক্ষেত্রে প্রতিকূলের বয়ানের উপরে আমার কোনো প্রতিক্রিয়া নেই। আমরা এটা বলতে পারি যে আমাদের সেক্রেটারি হিসেবে কমরেড সেলিম, এবং শুধুমাত্র কমরেড সেলিম নয়, আমাদের সেক্রেটারিয়েট মেম্বার হিসেবে প্রত্যেক যারা আছেন, যারা এই বিষয় নিয়ে দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা যা পার্টি নীতি এবং নিষ্ঠা মেনটেন করে, আমাদের যে সংস্কৃতি রয়েছে পার্টি কমরেডকে লালন পালন করা, ভুল শোধরানোর জন্য যে সুযোগগুলো আছে, সম্পূর্ণভাবে প্রতিকূলের ক্ষেত্রে প্রযোজ্য, এবং ওর ক্ষোভ আক্ষেপ থাকতে পারে। আমরা কিন্তু পার্টির প্রতি পুরো আস্থা রেখে, বিশ্বাস রেখে, এবং আমরা জানি যা যা করণীয় আছে ওকে রক্ষা করার জন্যে সেটা করা হয়েছিল। তা সত্ত্বেও সে গেছে তার নিজস্ব সিদ্ধান্তে, আমরা রক্ষা করতে পারলাম না, এইটুকু কষ্ট বেদনা নিয়ে আমরা এগোব। আমরা দেখছি বামেদের যারা আছেন নেতা কর্মী, যারা ইয়ং জেনারেশন, তারা লড়াইটা করছে শিক্ষা, স্বাস্থ্য এবং এই নিয়ে তারা মাঠে ঘাটে লড়াই করছে। কিন্তু দেখা যাচ্ছে যারা অন্য পার্টির আছেন, অর্থাৎ শাসক শিবির বলুন বা অন্যান্য বিরোধী দল বলুন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোথাও 1,500 টাকা দেওয়া হচ্ছে ভাতা হিসেবে, কোথাও বলা হচ্ছে 3,000 টাকা ভাতা হিসেবে দেওয়া হবে। অর্থাৎ নারী সুরক্ষার ক্ষেত্রে বলা হচ্ছে যে জোর দেওয়া হবে, পাশাপাশি মেয়েদের বিভিন্ন সুবিধা দেওয়া হবে। তো এই যে শিক্ষা, স্বাস্থ্য নিয়ে লড়াই, সেটা তো আগের ভোটেও পড়েছিল, এই ভোটেও সেই একই বিষয়কে অবলম্বন করে লড়াই করছে। তাহলে সেই লড়াই কি মানুষ মেনে নেবে? মানে সেই লড়াইয়ে কি ভোট ব্যাংক বাড়বে বামেদের? দুটো কথা, একটা হলো স্পষ্ট যে চাকরির বিষয় তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতা পার্টি আর উত্থাপন করছে না। আপনাকে মনে রাখতে হবে যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছিলেন যে 2 কোটি চাকরি উনি করবেন, আর 2014 সালে মোদি এসে বলেছিলেন গোটা ভারতবর্ষে 10 কোটি চাকরি উনি দেবেন। আমরা দেখলাম যে 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, যা বলেছি আমি করে ফেলেছি, মানে 2 কোটি চাকরি উনি করে ফেলেছেন, এবং মোদির যে 10 কোটি চাকরির প্রতিশ্রুতি ছিল, তার যে পশ্চিমবাংলার ভাগ কোনোটাই আসেনি। ফলে এই ক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে বিষয়টা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, যে পশ্চিমবাংলা বেকার যুবক যুবতীর ভবিষ্যৎটা চাকরির মাধ্যমেই শোধরাবে, এই কথাটা কিন্তু বকলমে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, একদিকে দুর্নীতিবাজ একদিকে দাঙ্গাবাজ, তারা কিন্তু স্বীকার করছেন। তাদের প্রতিশ্রুতি লিপির মধ্যে চাকরির বিষয়টা নেই, যেখানে যেখানে ওরা নির্বাচন করতে যাচ্ছে তারা কিন্তু চাকরির বিষয়টা মুখেই আনছে না। পাশাপাশি তাদের পরিকল্পনা যে গুরুত্বপূর্ণ যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো রয়েছে তাতে কতগুলো ভাতা দেবে। 3,000 টাকা ভাতা বিজেপি দেবে? তারা একটি রাজ্যে ভারতবর্ষে তারা কিন্তু 3,000 টাকার ভাতা দেয় না, যেখানে ওরা শাসন করছে। বরঞ্চ বিনা পয়সায় যে বিদ্যুৎ দেওয়ার কথা যেখানে চলছিল দিল্লিতে, তারা বন্ধ করেছে। যেখানে যেখানে ক্ষমতায় এসছে সেখানে আমরা বলছি যে 100 ইউনিট বিনা পয়সায় আমরা বিদ্যুৎ দেব। অন্যদিকে তৃণমূল কংগ্রেস বিদ্যুতের দাম বাড়িয়ে, একদিকে ভাতাতে অল্প স্বল্প টাকা বাড়িয়ে ভাবছে পশ্চিমবাংলার মানুষকে মন জয় করবে। ফলে ভাতা গুরুত্বপূর্ণ জায়গা আছে, ভাতার রাজনীতিটা গুরুত্বপূর্ণ, মানুষকে সামাজিক সুরক্ষা দিতে হবে, কিন্তু চাকরির লড়াই সংগ্রাম নির্বাচনী সংগ্রামের মধ্যে একটা অন্যতম দাবি থাকবে, যেটা কিন্তু বামফ্রন্ট এবং বামফ্রন্টের ইস্তিহারে স্পষ্টভাবে লেখা আছে।
বামেরা কি আবার ক্ষমতায় আসবে? পশ্চিমবঙ্গ কি আবার বামেদের দখলে যাবে? দেখুন 2004 সালে গোটা পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষ বামফ্রন্টকে বিপুল ভোট দিয়ে 60-এর ঊর্ধ্বে এমপি পাঠিয়েছিল এবং বামফ্রন্টের কাঁধের উপরে দাঁড়িয়ে ইউপিএন সরকার গঠন হয়েছিল। 2006 সালে মানরেগা প্রকল্প এসেছিল। মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পরিবার যাদের মধ্যে কারোর কাজ নাই, ন্যূনতম একজন সদস্যকে 100 দিনের কাজ প্রথমবার যুগান্তকারী সিদ্ধান্ত ভারত সরকার নিল বাম ছিল বলে। সে 100 দিনের কাজ 200 দিন হওয়ার কথা ছিল, 200 দিন 300 দিন হওয়ার কথা ছিল, এবং এই 20 বছর 2006 থেকে আমাদেরকে কিন্তু পরিবারে একজন সদস্যকে ন্যূনতম চাকরি দেওয়ার দায়িত্ব সরকারকে নেওয়ার কথা ছিল। আমরা 20 বছর হারিয়েছি। নতুন বামফ্রন্ট আসবে, পশ্চিমবাংলায় প্রত্যেকটা পরিবার যেটা বেকার রয়েছে, একজনও সদস্যর হাতে কাজ নেই, তাকে ন্যূনতম একজন সদস্যকে ন্যূনতম কাজ দেওয়ার দায়িত্ব বামফ্রন্ট নেবে। এর মধ্যে থেকে নতুন পশ্চিমবাংলার ভবিষ্যৎ গড়ে তুলবে। এর মাধ্যমে দাঙ্গাবাজ একদিকে বিজেপি, অন্যদিকে দুর্নীতিবাজ 26,000 চাকরি খেকো তৃণমূল কংগ্রেস সরকার, তাদেরকে বাদ দিয়ে আমরা নতুন পথ চলার যে অঙ্গীকার আছে সে অঙ্গীকার এই নির্বাচনের মধ্যে থেকে করব। আমরা দেখেছি যে ব্রিগেডে যখন সভা হয়েছে তখন প্রচুর লোক বামেদের সমর্থনে আসে, ব্রিগেড ভর্তি হয়েছে। রাস্তায় যদি একটা র্যালি হয় সেখানে দেখা যায় যে বহু মানুষ দেখছে বামেদের নেতাকর্মীরা যাচ্ছে তাদের পাশে, তাদেরকে সমর্থিত করছে। কিন্তু ভোট বাক্সে দেখা যাচ্ছে না সেই প্রতিফলন। ভোট বাক্সে দেখা যাচ্ছে 2021 সালে যেটা দেখলাম যে একেবারে শূন্যতে পড়ে গেল বামেরা। অর্থাৎ কোথাও কি মানুষের একটা ভোট বাক্সে ভোট দিতে গিয়ে দ্বিধা হচ্ছে যে না, একে নয় একেই দেবো? আপনার কথার মধ্যে থেকে চলে এসছে, ব্রিগেড যখন ভর্তি হয়, বামের নির্বাচনী র্যালি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, যখন মানুষ পথে নামছে, রাস্তায় নামছে, পথসভায় তারা বিরাট সমাবেশ করছে, মানুষের মনের মধ্যে বামফ্রন্টের জায়গা আছে, মানুষের হৃদয়ের মধ্যে বামফ্রন্টের ভালোবাসা রয়েছে। নির্বাচনের দিনে যে ভয়ের পরিস্থিতি তৈরি হয়, সে মনের কথা, হৃদয়ের কথা ব্যালট বক্সে পৌঁছানোর জন্যে যে বাধা তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস এবং ভারতীয় জনতা পার্টির যে সাম্প্রদায়িক মেরুকরণ যেটা তৈরি করেছে, ওখান থেকে ভেঙে বেরিয়ে অতিক্রম করে 2026 সালে আপনি দেখবেন যে বামফ্রন্টের পক্ষে মানুষ শুধু মনের কথা মনে না রেখে, হৃদয়ের কথা হৃদয়ে না রেখে ব্যালট বক্সের মধ্যে থেকে প্রতিফলিত করবে। শেষ প্রশ্ন, কতকগুলো আসন 2026-এর বিধানসভা নির্বাচনে বামেরা পাবে? যতটুকু আসন পশ্চিমবাংলার মানুষ নতুন সরকার গঠন করার জন্যে দেবে, ততটা আসন বামফ্রন্ট পাবে। আপনারা আশা করছেন কত? তো বলছি, সরকার গঠন করার মতন আসন পাবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম ডক্টর ফুয়াদ হালিম তথা সিপিআইএম নেতার সঙ্গে। আমরা বাংলার বর্তমান রাজনীতিক এবং ভোট আবহ নিয়ে তার সঙ্গে কথা বললাম। কতগুলো আসন কোন রাজনৈতিক দল পাবে সেটা অবশ্যই 4 মের পর বোঝা যাবে, তাই ততদিন আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে। ক্যামেরায় সুব্রত বোসের সঙ্গে নাজার রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।